কি গো, আজ কাজে যাবে না তুমি? না গো, আজ কাজে যাব না। শরীরটা ভালো লাগছে না। সে কি গো, কি হয়েছে তোমার? তেমন কিছু না গো, এমনি শরীর ভালো লাগছে না। রাম আর রানী কথা বলছিল, তখন সেখানে তাদের মেয়ে আসে। মা মা, আমি একটু খেলতে গেলাম। খেলতে গেলাম মানে? পড়াশোনা তো করতে চাস না, শুধু খেলা আর খেলা। যাই না মা একটু খেলতে। বাবা দেখো না, মা খেলতে দিতে চাচ্ছে না। তুমি একটু কিছু বলো না বাবা। গিন্নি, ওকে বাধা দিও না, যাক খেলতে। নদীর পাড়ে বাড়ি আমাদের, ভয় লাগে গো। বিপদ আপদ তো বলে কয়ে আসে না। তা তুমি ঠিকই বলেছ। শোন মা ছুটকি, নদীর কাছে গিয়ে খেলিস না। নদীর আশেপাশেও যাস না। নদীর থেকে দূরে কোথাও গিয়ে খেলিস, বুঝলি? আচ্ছা বাবা, ঠিক আছে। আর শোন ছুটকি, তোকে যেন পাশের বাড়ির ছোটনের সাথে খেলতে না দেখি, বুঝেছিস? কেন মা? ছোটন তো অনেক ভালো ছেলে, ওর সাথে খেললে কি হবে? বেশি কথা বলিস না, ওর সাথে তুই কথাও বলবি না। যা, এখন খেলতে যা। ঠিক আছে মা, গেলাম আমি খেলতে। ছুটকি খেলতে চলে যায়। ছুটকি চলে যাওয়ার পর রাম তার বউকে জিজ্ঞাসা করে। কি গো, তুমি এভাবে বললে কেন? পাশের বাড়ির হরির ছেলে ছোটনের সাথে খেলতে ও কথা বলতে নিষেধ করলে যে? হরির বউ সীতা আছে না, আমাকে একটুকু দেখতে পারে না। আমাকে দেখলেই মুখটা কেমন করে। বুঝেছি, আর বলতে হবে না। তোমরা মহিলা মানুষরা আর বদলালে না। তুমি চুপ থাকো, বেশি কথা বলো না, এসব তুমি বুঝবে না। ছোটকি খেলছিল, তখন সেখানে ছোটন আসে। কে রে ছুটকি, আমাকেও খেলতে নে। আমিও খেলবো তোর সাথে। না রে ছোটন, তোর সাথে আমি খেলতে পারবো না। মা দেখলে অনেক বকবে রে আমাকে। মা আমাকে তোর সাথে খেলতে বা কথা বলতে নিষেধ করেছে। কিন্তু কেন রে? আমি আবার কি করলাম? আমার সাথে খেললে আর কথা বললে কি হবে? জানি না রে, আমি বাড়ি যাই রে। মা আবার তোর সাথে কথা বলতে দেখলে রাগ করবে। ছুটকি বাড়িতে চলে যায়। ছোটনও মন খারাপ করে বাড়িতে চলে যায়। কিরে বাবা, মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে তোর? জানো মা, আমি ছুটকির সাথে একটু খেলতে চাইলাম, ও আমার সাথে খেললো না। বললো আমার সাথে খেললে নাকি ওর মা রাগ করবে। মন খারাপ করিস না বাবা, যা ঘরে যা। দেখেছো তুমি রামের বউ কেমন? তোমাদের ব্যাপার আমি কিছু বুঝি না বাপু। তোমাকে অত বুঝতে হবে না। আমার ছেলের সাথে খেলতে নিষেধ করা, তাই না? কখনো সুযোগ পেলে দেখাবো মজা রামের বউকে। উফ বাবা, এবার থামো তো। আমি বাজারে গেলাম, একটু চা খেয়ে আসি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি বাড়ি এসো। এরপর হরে বাজারে যায়। বাজারে গিয়ে একটি চায়ের দোকানে যায় চা খেতে। সেখানে আগে থেকে রাম বসে চা খাচ্ছিল। হরি দোকানদারের কাছে চা নিয়ে রামের পাশে খেয়ে বসে। হ্যাঁ গো রাম দাদা, কি খবর? কেমন আছো? আছি দাদা, ওই একরকম। তোমার কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে গো দাদা, একটা কথা বলার ছিল। হ্যাঁ দাদা, বলো কি বলবে? আরে দাদা, তোমার গিন্নি আর আমার গিন্নি তো দুজন দুজনকে দেখতেই পারে না। হ্যাঁ গো দাদা, কি যে করি। গিন্নি তো কোনো কথাই শুনতে চায় না। তুমি এত চিন্তা করো না দাদা, একদিন দেখবে ঠিক ওদের মিল হয়ে গেছে। তাই যেন হয় দাদা। আমরা হলাম প্রতিবেশী। তোমার বিপদে আমরা আগাবো, আমার বিপদে তোমরা আগাবে, এটাই তো নিয়ম। ঠিক বলেছো দাদা। আমার চা খাওয়া হয়েছে, বাড়ি যেতে হবে। আমারও চা খাওয়া হয়েছে। ঠিক আছে দাদা, বাড়ি যাও তাহলে। আমিও বাড়ি যাই। হরি ও রাম বাড়িতে চলে যায়। পরের দিন ছুটকি নদীর পাড়ে খেলছিল। খেলতে খেলতে ছুটকি নদীতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও, মা মা বাঁচাও, আমি নদীতে পড়ে গেছি মা, বাঁচাও মা বাঁচাও।
হায় ভগবান, এ কি আমার সর্বনাশ হলো! আমার মেয়েটা যে নদীতে পড়ে গেছে। কেউ আসো, আমার মেয়েটাকে বাঁচাও। ছুটকির আর রানীর চিল্লাচিল্লি শুনে ছোটন আর সীতা সেখানে যায়। কি হয়েছে কাকিমা, এভাবে চিল্লাচ্ছ কেন? বাবা ছোটন, রানী নদীতে পড়ে গেছে, ওকে বাঁচাও বাবা। এরপর ছোটন নদীতে ঝাঁপ দিয়ে ছুটকিকে বাঁচায়। মা ছুটকি, তুই ঠিক আছিস তো? বাবা ছোটন, তোকে অনেক ধন্যবাদ আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। এরপর থেকে দুই পরিবার একসাথে মিলেমিশে থাকতে লাগে। হ্যাঁ রে বাবা, সারাদিন বই নিয়ে বসে থাকলে চলবে? একটু বাইরে গিয়ে খেলাধুলা করে আয়, দেখবি শরীর মন দুটোই ভালো থাকবে। না মা, আমার পড়াশোনা ছাড়া আর কিছুই করতে ভালো লাগে না। পড়াশোনা করে যে আমি অনেক বড় হব। তা না হয় বুঝলাম, কিন্তু এখন একটু উঠে খাবারটা খেয়ে নে। ঠিক আছে মা, যাচ্ছি তাহলে। এই বলে কেশব খাবার খেতে চলে যায়। অন্যদিকে সরলার আরেকটি বোন ছিল, তারও একটি ছেলে ছিল। ছেলের নাম ছিল লালু। না না, এই ছেলেকে নিয়ে আর পারি না। এই সকালবেলা যে কোথায় চলে গেল কে জানে, ডেকেও যে পাচ্ছি না, একটা কথাও শুনতে চায় না আমার। আজ বাড়িতে আসুক, মজা দেখাবো। কিরে, এই তোর আসার সময় হলো, কোথায় গিয়েছিলি শুনি? আমি তো খেলতে গিয়েছিলাম মা। হ্যাঁ, ওই খেলাধুলা সারা তুই কি আর কিছুই বুঝিস না নাকি? হ্যাঁ, সে দেখ, সবাই কত কি করে, ঠিক মতো পড়াশোনা, ঠিক মতো খেলাধুলা, আর খাবারও ঠিক মতো খায়। আর তোরা কি করিস শুনি? না মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। পড়াশোনা না করে সবাই কত কিছু করছে, আমিও সেগুলো করব। পড়াশোনা করলে তুই মানুষের মতো মানুষ হবি, ভালো একটা চাকরি করবি, সবাই তোকে অনেক সম্মান করবে। না মা, আমি এসব হতে চাই না, আমি খেলতে গেলাম। আরে শোন শোন, খাবারটা অন্তত খেয়ে যা। লালু খাবার না খেয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। আর একদিন শিলা তার বোনের বাড়িতে বেড়াতে এলো। দিদি, ও দিদি, বাড়িতে আসো। আরে শিলা, তুই আয় আয় বস। ভালো আছিস তুই? ভালো আর থাকলাম কোথায়, ছেলেকে নিয়ে আর পারছি না। ছেলে যে আমার কোনো কথাই শোনে না। কেন রে, লালুর আবার কি হয়েছে? কি হয়নি তাই বলো দিদি। লালু যে আমার কোনো কথাই শুনতে চায় না, সারা দিন খেলাধুলা করে, কোনো পড়াশোনা করতে চায় না। আর আমার ছেলে তো হয়েছে উল্টোটা, পড়াশোনা ছাড়া সে যে কিছুই বোঝে না। আমাদের দু বোনের ছেলে তো দেখছি দু রকম হয়েছে। কি যে করবো ওদের নিয়ে। তোমার ছেলে তবু পড়াশোনা করছে, আমার ছেলে কি কি করবে ভগবানই জানে। এত চিন্তা করিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে দিদি, আমি এবার চলে যাই। হ্যাঁ রে, কিছু খেয়ে যা। না দিদি, এখন আর কিছু খাবো না, বাড়িতে অনেক কাজ আছে, অন্যদিন আসবো। এরপর শিলা সেখান থেকে চলে গেল আর বাড়িতে গিয়ে কাজ করতে লাগলো। আর তাদের ছেলেরাও আস্তে আস্তে বড় হতে লাগলো। হ্যাঁ মা, আমি ভাবছিলাম কি আমি একটা ব্যবসা শুরু করে দেই, তাহলে আস্তে আস্তে লাভ করতে পারবো। ছোট থেকে তুই তো আমার কোনো কথাই শুনিসনি, তো যা করতে ইচ্ছা করেছিল তাই করেছিস। এখন যেহেতু ব্যবসা করতে চাচ্ছিস, তাহলে তাই কর, আমি কোনো বাধা দিব না। ঠিক আছে মা, তাই করি তাহলে। তুমি শুধু আমায় আশীর্বাদ করো। হ্যাঁ রে বাবা, আমার আশীর্বাদ তোর সাথে অবশ্যই থাকবে। অন্যদিকে সরলা ছেলে সরলাকে বলতে থাকে, হ্যাঁ মা, আমি পড়াশোনার জন্য শহরে গেলাম, আর দেখবে আমি একদিন অনেক বড় হব,
আর তোমার মুখ উজ্জ্বল করব। আচ্ছা বাবা, ঠিক আছে। আমার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে। মন দিয়ে পড়াশোনা করিস। তাদের দু বোনের দুই ছেলে আলাদা আলাদা কাজ করতে থাকে আর এভাবে কেটে গেল বেশ কয়েক মাস। লালুর ব্যবসা অনেক ভালো হতে লাগলো আর সে প্রতিটা ব্যবসায় অনেক লাভ করতে লাগলো। অন্যদিকে কেশব ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হলো আর কিছুদিন পর বাড়িতে চলে এলো। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো, তোমার ছেলে ডাক্তার হয়ে ফিরে এসেছে। আরে, এসব কি আমি সত্যি দেখছি নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা কেশব, আমি কি সত্যি দেখছি? হ্যাঁ মা, তুমি সত্যি দেখছো। আর এবার আমি গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করাবো। এই না হলে আমার ছেলে। আমি আজ অনেক খুশি বাবা। আয় ভেতরে আয়। এরপর কেশব ঘরে চলে যায়। আস্তে আস্তে কেশব গ্রামের সবাইকে ফ্রিতে চিকিৎসা করায়। অন্যদিকে লালুর মা লালুকে বলে, হ্যাঁ রে বাবা, তোর ব্যবসার কি অবস্থা? আরে মা, আমার ব্যবসায় তো লাভ আর লাভ। সবাই শুধু আমার সাথে ব্যবসা করতে চাচ্ছে, আর আমার কথা পুরো গ্রাম শহরে ছড়িয়ে পড়েছে। তাহলে তো খুব ভালো কথা। ওদিকে যে কেশবও ডাক্তার হয়ে সবার ফ্রি চিকিৎসা করছে। তাই নাকি মা? এটা তো ভালো কথা। এসব নিয়ে শিলা তার ছেলের সাথে কথা বলতে লাগলো। তাদের দুই বোনের ছেলেদের কথা চারদিকে ছড়িয়ে গেল। আরে দিদি, আরে দাদা, আপনি আসুন, বসুন। তোমাদের দুই বোনের ছেলেগুলো তো কাজের কাজ করেছে, গ্রামের মুখ যে উজ্জ্বল করে দিয়েছে। হ্যাঁ দাদা, সব আপনাদের আশীর্বাদের জন্যই হয়েছে। আমি বলি কি দিদি, তোমরা গ্রামের এক ভোজনের আয়োজন করো। আরে দাদা, আপনি তো একদম ঠিক কথাই বলেছেন। আমি তাহলে শিলাকে এ খবর জানিয়ে দেই। সরলা তার বোনকে ভোজনের কথা জানিয়ে দিল। তারা দুই বোন মিলে একটি ভোজনের আয়োজন করলো। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। মা, তুমি চিন্তা করো না। দিদি এখনই চলে আসবে বৌদ্ধ মশাইকে নিয়ে। তুমি এত ভেঙে পড়ো না মা। রাধা একা কোথায় গেছে? মেয়েটা আমার কেন যে এমন দস্যিপনা করে। তুই যা মা, দেখ তোর দিদি কোথায় গেছে। মা, তুমি এত কথা বলো না তো, তুমি অসুস্থ। রাধা, মা তুই এসেছিস? মা দেখো, আমি বৌদ্ধ মশাইকে নিয়ে এসেছি। এবার তুমি একদম ঠিক হয়ে যাবে। তারপর বৈদ্য মশাই রাধার মাকে দেখে। এরপর বৈদ্য চলে যায় আর তারা দুই বোন জমিতে যায়। দিদি দেখ, জমিতে কি সুন্দর মরিচ আর টমেটো ধরেছে। হ্যাঁ রে, এই ফসল বিক্রি করে মাকে ভালো ডাক্তার দেখাবো। অনেক গরম দিদি, চল বাড়িতে যাই। মা একা আছে বাড়িতে। এরপর তারা বাড়িতে চলে আসে। রাধার মা, ও রাধার মা, বাড়িতে আছো? প্রণাম মোড়ল মশাই। মা তো অসুস্থ। কি বলবেন আমাকে বলুন, আমি মাকে বলে দিব। তোমার বাবা গত হয়েছে অনেক দিন হলো, কিন্তু তোমার মা আমার পাওনা টাকা দেবে দেবে করে এখনো দিল না। মোড়ল মশাই, মায়ের তো অনেক অসুখ। আমাদের আর কিছুদিন সময় দিন, আপনার টাকা ঠিক পরিশোধ করে দিব। এরপর মোড়ল সেখান থেকে চলে যায় আর মোড়লের বাড়িতে মোড়লের পেয়াদা আসে। কর্তা বাবু, কত করে বললাম নকুলের বউয়ের থেকে জমিগুলো নিয়ে নিন। এখন ভালো হয়েছে, দুদিন পর যখন নকুলের মেয়েরা এসে সব টাকা দিয়ে যাবে, তখন আপনার সব আশা শেষ। কিরে হারু, এমন ক্ষেপে আছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? নকুলের মেয়েরা যে তাদের জমিতে চাষ করছে, আর তাদের ফসলও অনেক ভালো হয়েছে। এই ফসল বিক্রি করলে আপনার টাকা শোধ দিতে সময় লাগবে না। না না,
তাও তো হতে দেওয়া যাবে না। ওই জমি যে আমার চাই চাই। শোন হারু, আজ রাতেই তুই যাবি ওই জমিতে। এই নে বিষ। এই বিষ পুরো জমিতে ছিটিয়ে দিবি। তারপর কি হবে কর্তাবাবু? যা হবে সকালে দেখতে পারবি। কিন্তু শোন, এই কথা যেন ভুলেও কেউ না জানে, তাহলে কিন্তু তোর রক্ষে নেই। যেই বলা সেই কাজ। রাতের আধারে হারু রাধাদের জমিতে বীজ ছিটিয়ে দিয়ে আসে। হে ঈশ্বর, এ তোমার কেমন নীলা খেলা! একদিকে মা অসুস্থ আর মোড়ল মশাই টাকার জন্য চাপ দিচ্ছে, এ সময় ফসলগুলো এভাবে পুড়ে গেল। দিদি, আমরা যে একবারে নিঃস্ব হয়ে গেলাম রে। এখন কি করব আমরা? হায় হায়, কিরে রাধা, তোদের জমির ফসল এমন পুড়ে গেল কিভাবে? দেখো না কাকু, কাল বিকেলেও তো ভালোই দেখে গেলাম, আর সকালে এসে দেখি এই অবস্থা। আমার তো মনে হয় আগামী 3-4 বছর এই জমিতে কোনো ফসল ফলবে না। কাকু, তুমি এসব কি বলছো? এবার কি করব আমরা? দিদি, এভাবে ভেঙে পড়িস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে মায়ের কি হবে বলতো? শোন, মাকে এসব কিছু বলবি না, মা আরো অসুস্থ হয়ে যাবে। কিন্তু কিভাবে সংসার চালাবো কিছুই তো বুঝতে পারছি না। দিদি, আমাদের বাড়িতে তো অনেক নারকেল গাছ আছে, আর আমরা তো ভালো নারকেলের নাড়ু বানাতে পারি বল। আমরা যদি নারকেল নাড়ু বানিয়ে বাজারে বিক্রি করি। বুদ্ধিটা খারাপ না, কিন্তু নাড়ু বানাতে তো আরো অনেক কিছু লাগবে, সেগুলো তো ঘরে নেই, আর কেনার মতো তো হাতে টাকাও নেই। দিদি, আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, যা মা স্কুলে খেতে দিত। চল গিয়ে দেখি ওই টাকায় কিছু কেনা যায় কিনা। তারপর তারা দুই বোন মিলে নারকেল নাড়ু বানিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আর সেদিন তাদের বিক্রি অনেক ভালো হয়, আর তারা অনেক টাকা লাভ করে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রাধার মা এখন একটু সুস্থ। রাধা, রাধা, বাড়িতে আসো। কাকু, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না? গ্রামে শুনলাম তোমাদের নারকেল নাড়ু নাকি খেতে বেশ সুস্বাদু। আমাকে তোমরা রোজ নাড়ু দিতে পারবে? আসলে আমার নাড়ুর ব্যবসা আছে। কিন্তু কাকু, আমরা তো অল্প অল্প বানিয়ে বাজারে বিক্রি করি, কিন্তু আমাদের কাছে এত নাড়ু বানানোর জন্য তো টাকা নেই। টাকা নিয়ে চিন্তা করো না, এই নাও 10,000 টাকা, পরে আরো লাগবে জানিও। এ কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর তারা তিন মা মেয়ে মিলে নাড়ু বানাতে শুরু করে। এভাবেই নাড়ু বানিয়ে তাদের অভাব দূর হয়। আর একদিন মোড়ল মশাই, এই নিন আপনার টাকা। আশা করি এখানে আপনার সুদ সমেত টাকা হয়ে যাবে। আর কখনো যদি আমাদের জমি বা বাড়ির দিকে পা বাড়ান, তাহলে পা কেটে রাখতে দুবার ভাববো না। আর ছোট হয়ে একটা কথা বলি, পরের অনিষ্ট করলে ভগবান তার নিজের অনিষ্ট করে বসেন। অনেকদিন আগের কথা, একটি গ্রামে সজয় নামে একটি ছেলে বাস করত। সে একটি ব্যবসা করত। সজয় তার বাবার সাথে থাকতো।
সজয় প্রতিদিন সকালে তার বাবার জন্য রান্না করে কাজ করতে চলে যায়। এতে করে সজয়ের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে পড়ে। একদিন সজয়ের বাবা সজয়কে বলে, সজয়, তোর সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি শুনে যা। হ্যাঁ বাবা, রান্না করেই যাচ্ছি, শেষ হতে আর কিছুক্ষণ সময় লাগবে। এই বলে সজয় রান্না করতে লাগলো। আর রান্না করে সজয় তার বাবার কাছে গেল আর বলল, হ্যাঁ বাবা, বলো, আমায় ডাকছিলে কেন? হ্যাঁ রে বাবা, তোর রান্না হলো? হ্যাঁ বাবা, আমার রান্না, তুমি খাবার খেয়ে নিও, আমি খাবার নিয়ে যাব, তাই এখন আর কিছু খাবো না। হ্যাঁ বাবা, তুই এখন একটা বিয়ে করে নে, তোর এসব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ বাবা, সময় হলে বিয়ে করে নিব, তুমি এত ভেবো না তো, এখন আমি চলে গেলাম। তারপর সজয় তার ব্যবসার কাজে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন হঠাৎ করে সজয়ের ব্যবসার অনেক লস হয়ে যায়, যার কারণে ব্যবসা বন্ধ করে দিতে হলো। এ কি হয়ে গেল, আমার ব্যবসা যে পুরো বন্ধ হয়ে গেল, এখন আমি কি করব, কি করে সংসার চালাবো? এসব ভেবে সজয় অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। তখন সজয় তার বাবাকে সবকিছু বলে দিল। তখন সজয়ের বাবা সজয়কে বলল, বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমাদের একটা জমি আছে, সেই জমিটাই তুই এখন থেকে চাষ করবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো তুমি, এখন আমাকে এটাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এই বলে সজয় তাদের জমিটা দেখতে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। সজয় নিজের জমিতে কাজ করার পাশাপাশি অন্যের জমিতেও কাজ করত। এভাবেই তাদের দিন ভালোভাবেই যেতে লাগলো। আর কয়েকদিন পরই সজয় একটি বিয়ে করে ফেললো। সজয়ের বউ ছিল অনেক সুন্দর দেখতে, আর তার বউয়ের নাম ছিল রূপা। বৌমা, তোমার রান্নাটা হলো? তাড়াতাড়ি খাবার দাও, আমাকে যে বাজারে যেতে হবে। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। এই বলে সজয়ের বউ তার শ্বশুরকে খাবার দিয়ে দিল। আর সজয়ের বাবা খাবার খেয়ে বাজারে চলে গেল। এভাবেই কয়েকদিন চলে গেল। আর একদিন পরই সজয়ের সাথে রূপার অনেক ঝগড়া লেগে যায়। আর ঝগড়া থামার কোনো নামগন্ধই ছিল না। আর একদিন সজয় রাগ করে আরো একটি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলো। কি গো, এ তুমি কাকে নিয়ে এসেছো? মনে তো হচ্ছে নতুন বউ। আরেকটা বিয়ে করে এনেছি, তোমার ঝগড়া আর ভালো লাগছে না, এবার দেখি কিভাবে ঝগড়া করতে পারো। এ তুমি কি করলে গো? আমাকে আগেই ভালো করে বুঝিয়ে বলতা, তাহলে আমি আর তোমার সাথে ঝগড়া করতাম না। কিন্তু তুমি তো ঘরে সতী নিয়ে এলে। তা তো নিয়ে আসবেই, আমি তো তোর থেকে অনেক সুন্দর দেখতে, তাই তো আমাকে বিয়ে করে এনেছি। তোর থেকে আমি বেশি সুন্দর, তাই প্রথমেই আমাকে বিয়ে করেছে। প্রথমেই যদি আমাকে দেখতো তাহলে আমাকেই বিয়ে করে আনতো। আরে এবার থামো তোমরা, আমি বিয়ে করেছি যেন আমি ঝগড়া থেকে মুক্ত হতে পারি, আর এখন তো দেখছি আরো বিপদ হয়ে গেল, এ দেখি ঝগড়া আরো বেড়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আর সজয় সকালে উঠে খাবার খেয়ে কাজ করতে চলে গেল। তখন নয়ন নামে একটি ছেলের সাথে তার দেখা হলো। তখন নয়ন বলল, কি ব্যাপার ভাই, শুনলাম তুমি নাকি দুটো বিয়ে করেছো, তোমার বউগুলো নাকি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে তো সুন্দরী, তা তুমি কি করে জানলে? আরে সবাই তো বলা বলি করছে, তাতেই শুনতে পেলাম। আরো একটা কথা শুনলাম। আবার কি শুনলে? শুনলাম তোমার দুই বোন নাকি সারাদিন ঝগড়া করে। আরে রাগ করে আরেকটা বিয়ে করে এনেছিলাম, এখন তো দেখছি আরো বড় বিপদ, সারাদিনে ঝগড়া লাগে, কি যে করি বলো তো? কি নিয়ে তো ঝগড়া লাগে বলো তো? আরে দুজনেই দেখতে অনেক সুন্দর, এই সৌন্দর্য নিয়েই তাদের মাঝে ঝগড়া লাগে, সুন্দরী মেয়েকে বিয়ে করে বড় বিপদে পড়লাম। তাই তো বলি, এত ঝগড়া লাগে কিসের জন্য? যাক বাবা, বাঁচা গেল। আমার বউ বেশি সুন্দর না, তাই কারোর সাথে ঝগড়াও করে না।
তুমি ঠিক কাজ করেছো ভাই, আমারই হয়েছে যত জ্বালা। এখন কি করব আমি? যাই হোক, এবার আমি কাজে যাই, তুমি থাকো ভাই। এই বলে সজয় কাজ করার জন্য গেল। আর সজয়ের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর সজয় বাড়িতে চলে গেল আর দেখলো আমি কোনো কাজ করতে পারবো না, আমার কোনো কাজ নেই। আমি সারাদিন শুয়ে বসে থাকবো আর তুই সব কাজ করবি। আর সব কাজ করানোর জন্যই তোকে বিয়ে করে এনেছি, বুঝলি? আমি তোর থেকে অনেক সুন্দর দেখতে, কাজ করলে আমার ত্বক কালো হয়ে যাবে। তুই আমার চেয়ে খারাপ দেখতে, তাই তুই সব কাজ করবি। এসব বলে তারা দুই বউ ঝগড়া করতে লাগলো। আর সজয় বাড়িতে এসে সব কিছু দেখতে পেল আর বলল, এবার কি চুপ করবে তোমরা? তোমাদের নিয়ে আর পারি না। এখন তাড়াতাড়ি রান্না করো আর খেতে দাও, কারো কোনো কথা শুনতে যাচ্ছি না। সজয়ের মুখে এসব কথা শুনে সে দুই বউ রান্না করতে শুরু করলো। এ কি, তোমরা দুজনেই রান্না করে এনেছো কেন? আমি কি দুজনেরই রান্না করা খাবার খাবো নাকি? তুমি শুধু আমার রান্না করা খাবার খাবে, আমি তোমার পছন্দ করা খাবার রান্না করেছি। না না, তুমি আমার রান্না করা খাবার খাবে, আমিও তোমার পছন্দ মতো খাবার রান্না করেছি, তুমি এগুলাই খাবে। এসব বলে তারা দুজনে ঝগড়া করতে লাগলো। তখন সজয় বলল, তোমরা কি থামবে এবার? এখন তোমাদের জ্বালায় আমি ভাতটাও খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি দুজনের খাবারটাই খাও। তারপর সজয় দুজনের খাবার একটু একটু করে খেতে লাগলো। আর খাওয়ার পর সজয় ঘুমিয়ে পড়লো।